সেন্টার টেবিলে ফোন রেখে ঘুমানোর জন্য লড়াই করছে, কিন্তু ঘুম আসে না শ্রাবণের চোখে। বারবার আনুর ফেসবুকের রিসেন্ট পোস্ট, একটা ছেলের সাথে এনগেজড হওয়া, তার হাতে হাত রেখে ছবি আপলোড করা, উপরের নানান ক্যাপশন আরও বিভিন্ন কথা শ্রাবণের ভেতরে যন্ত্রণার পাহাড় গড়ে তুলছে। যে পাহাড়ের সীমানা অতিক্রম করার সাধ্য কারও নেই, যে পাহাড়ের বোঝা বয়ে বেড়ানোর মতো শক্তি কারও নেই, অথচ বাকি জীবন কিনা আনুকে ছাড়াই কাটাতে হবে। এসব ভাবতেই শ্রাবণের ভেতরে চিৎকারের আওয়াজ বাড়তে থাকে। মনের মধ্যে হাজারো প্রশ্নের ছড়াছড়ি আনুকে নিয়ে। আনুর এই ঘটনার পিছনে কি কাহিনী থাকতে পারে সেটা ভাবছে শ্রাবণ। দুদিন আগেও ওদের সম্পর্কে এমন কিছু কথা উঠেনি যার ফলে আনু রাতারাতি শ্রাবণকে ভুলে আরেকজনের সাথে এনগেজড হয়ে যাবে। অনেক প্রশ্ন শ্রাবণের মনে ভিড় জমিয়েছে, যার উত্তর শ্রাবণের জানা নেই। জানার মাধ্যম একটা, আর সেটা আনু নিজে। শ্রাবণ জানে না আর আনুর সাথে দেখা হবে কি না, তবে দেখা হলে আনুকে এই প্রশ্নগুলোর উত্তর দিতেই হবে, নয়তো শ্রাবণের অশান্ত মন শান্ত হবে না। আনুর জন্য চোখের জল ফেলতে ফেলতে একসময় ঘুমিয়ে পড়ে শ্রাবণ। পরের দিন নাশতার টেবিলে শ্রাবণের চুপচাপ থাকাটা শ্রাবণের বাবা মাকে কিছু একটা ইঙ্গিত করে। মায়ের মন সবসময় সন্তানের কষ্ট উপলব্ধি করতে সক্ষম। তেমনি শ্রাবণের মা বুঝে নিলেন তার ছেলে কোনো ব্যাপারে কষ্টে ভুগছে। শ্রাবণের মা শ্রাবণকে বললেন, ওইভাবে চুপটি মেরে আছিস কেন বাবা? না তো। কি হয়েছে তোর? তোর চোখগুলো ফুলা কেন? এটা তেমন কিছু না, রাতে ঠিকমতো ঘুম হয়নি। তাহলে আজকে অফিস যাওয়ার দরকার নেই, পারলে বাইরে থেকে একটু ঘুরে আয়। ঠিক আছে, চেষ্টা করব। শ্রাবণ চুপচাপ নাশতা শেষ করে নীরব হয়ে সোফায় বসে স্পোর্টস চ্যানেলে খেলা দেখতে ব্যস্ত হয়ে পড়ে। কিছু সময় পর সাকিবের কল পেয়ে বাসা থেকে বেরিয়ে যায় শ্রাবণ। সাকিবের সাথে কথা বলতে বলতে একটা ভার্সিটির সামনে এসে দাঁড়ায়। আশেপাশে ভালো করে দেখে ভার্সিটির ভেতরে প্রবেশ করে। অফিস কক্ষের সামনে গিয়ে প্রিন্সিপালের সাথে দেখা করতে চায়। প্রিন্সিপাল স্যার কারণ জানতে চাইলে বলে একজনের খোঁজ করতে এসেছে। শ্রাবণ স্যারদেরকে বারবার কাশফিয়া হাসান মেঘের ঠিকানা দেওয়ার জন্য জোর করতে থাকে। শুধু ঠিকানা নয়, মেঘের একটা ছবি যাতে ওনারা শ্রাবণকে দেখান সেই জন্য রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু কোনো কাজ হয় না। ওনাদের একটা কথা, ওনারা অপরিচিত কারো হাতে মেঘের ছবি দিয়ে মেঘের ক্ষতি করতে চান না, তাই সোজা শ্রাবণকে না করে দেন। শ্রাবণ মন খারাপ করে সাকিবকে নিয়ে ভার্সিটির ক্যাম্পাসে অপেক্ষা করতে থাকে। শ্রাবণ সাকিবকে বলল, ওরা ঠিকানা দিবে কি না সেটা তোর আগে জেনে আসা উচিত ছিল। আমি বুঝতে পারিনি ওনারা এইভাবে আমাদের ফিরিয়ে দিবেন। মেঘ একজন নামকরা চিত্রশিল্পী, তাই তার বিপদের কথা ভেবে হয়তো দেননি। সেলিব্রিটিদের তো আবার বিপদের অভাব হয় না। বাজে কথা বলিস না, মেয়েটা ভালো থাকুক এটাই চাই। কিন্তু যার জন্য এখানে আসা তাকেই তো পেলাম না। আমরা আরও কিছু সময় অপেক্ষা করতে পারি। আমার মনে হয় না সাকিব, মেঘ আজকে আর আসবে। অপেক্ষা করে দেখি আরও কিছু সময়ে। ঠিক আছে, তোর ইচ্ছে। দুজনে মিলে বেশ কয়েক ঘন্টা বটতলায় বসে থাকে। কখনো ক্যান্টিনে যায়, আবার কখনো ভার্সিটির গেইটের কাছে আসে। এসব করতে করতে 3 ঘন্টা পেরিয়ে যায়, তবুও মেঘ আর আসে না। শ্রাবণ আর বেশি অপেক্ষা না করে সাকিবকে নিয়ে চলে আসে মেঘের ভার্সিটি থেকে। 11 বৃহস্পতিবার সকাল 9টা।
মেঘ রেডি হয় ভার্সিটি যাওয়ার জন্য। সব ক্যানভাসগুলো একসাথে নিয়ে গাড়িতে তোলে। তারপর নওরিনকে আসতে বলে ভার্সিটির পথে বেরিয়ে পড়ে মেঘ। ভার্সিটি পৌঁছে সবগুলো ক্যানভাস কমন রুমে রেখে অপেক্ষা করতে লাগলো আদনাদের জন্য। নওরিন আসতেই নওরিনকে জিজ্ঞেস করল আদনান কখন আসবে। নওরিন কিছু জানে না বলে উত্তর দিতে পারল না। দুজনে মিলে ক্লাস শেষ করে নিল। তারপর আবার কমন রুমে গিয়ে অপেক্ষা করতে লাগলো আদনানের জন্য। নওরিন জানালার দিকে তাকিয়ে দেখে আদনান আসছে। কিন্তু আদনান একা নয়, সাথে শ্রাবণ আর শ্রাবণের আরেক বন্ধু। নওরিন বেশ অবাক হয়, শ্রাবণের তো আসার কথা ছিল না, তাহলে আসলো যে? মেঘ রাগে জ্বলছে আদনানের উপর, কিন্তু রাগ প্রয়োগ করা যাবে না। অন্য কৌশল অবলম্বন করতে হবে। চট করেই মেঘ একটা আইডিয়া বের করে, আর সেই আইডিয়া অনুযায়ী নওরিনকে অভিনয় করতে বলে। আদনান নওরিনের খোঁজ করতে করতে কমন রুমের কাছে আসে। ঠিক তখনই মেঘ সব ক্যানভাসগুলো নিয়ে বের হয়। সবগুলো ক্যানভাস গিফট কাগজ দিয়ে মুড়ানো, তাই ভেতরে আঁকা ক্যানভাসের আসল চেহারা দেখা যাচ্ছে না। শ্রাবণ এগিয়ে যায় মেঘের দিকে। মেঘকে দেখে বেশ অবাক হয় শ্রাবণ। মেঘ কোনো কথা না বলে চুপচাপ ক্যানভাসগুলো তুলে দেয় শ্রাবণের হাতে। শ্রাবণ মেঘের দিকে হাত বাড়িয়ে বলল, আমি শ্রাবণ মাহমুদ। আপনি সেই মেয়ে তাই না, যে সেদিনের স্কেচটা এঁকেছিলেন? সরি, আপনি ভুল ভাবছেন। কিসের ভুল? ওহ, আপনি সেদিনের ব্যবহারের জন্য কষ্ট পেয়েছেন। আমি সরি বলছি আনুর হয়ে, প্লিজ মনে কিছু নিবেন না। সেদিনের সব কথা আমি মন থেকে মুছে ফেলেছি। এসব মনে রেখে আরেকজনের গায়ে আমি থুথু ফেলতে চাই না। আর আপনি যা ভাবছেন ভুল ভাবছেন, আমি মেঘ নই। আমি মেঘের বন্ধু রাত্রি। ও সরি। আসলে আপনার হাতে ক্যানভাসগুলো দেখে আমি আপনাকে মেঘ বলে ভেবে নিয়েছি। ক্যানভাস নিয়ে তো মেঘের আসার কথা। হ্যাঁ, মেঘ এখানেই ছিল, কিন্তু বাসা থেকে জরুরি ফোন আসায় চলে যায়। আপনার জন্য আনা ক্যানভাসগুলো আমার হাতে দিয়ে বলে, আমি যেন এই ক্যানভাসগুলো আপনার হাতে তুলে দেই। ওহ, এই নিন, মেঘের রেখে যাওয়া আপনার জন্য কিছু উপহার। কি কি আছে এখানে? আপনি নিজে গিয়ে দেখবেন, আজ আসছি। মেঘ। নওরিন চলে আসতে নিলে শ্রাবণ মেঘকে আটকে নেয়। শ্রাবণ মেঘের সাথে কিছু দরকারি কথা বলতে চায়। ওদেরকে সুযোগ দিয়ে আদনান নওরিনকে আলাদা সরিয়ে নেয়। এমনভাবে নওরিনের হাত চেপে ধরে যে নওরিন ব্যথায় আদনানকে ধমক দিয়ে উঠল। কি করছেনটা কি? হাতে ব্যথা লাগছে। সরি। মেঘের অভিনয় দেখে রাগ সামলাতে পারছি না। এখানে রেগে যাওয়ার কি আছে? মেঘ যা বলল নিজের কানেই তো শুনলেন, তাহলে আবার আমাকে টেনে আনলেন কেন? মেঘ মিথ্যে বলল কেন? সেদিনের ঘটনার জন্য। কোনো দিনের জন্য? নওরিন সব কথা আদনানকে খুলে বলে। নওরিনের কথা শুনে আদনান কপালে হাত দিয়ে নওরিনকে বলল, সরি ওইভাবে রিয়েক্ট করার জন্য। আমি জানতাম না ওদের আজকের আগেও দেখা হয়েছে। সেটা ক্ষণিকের দেখা ছিল। শ্রাবণ ভাইয়া তখনও জানতেন না, এই সেই মেঘ যে শ্রাবণ ভাইয়াকে নিয়ে শত স্বপ্ন বুনে যাচ্ছে। এই সেই মেঘ যে নিজের স্বপ্নে দেখা পুরুষকে স্কেচের মাধ্যমে তুলে ধরেছে। কিন্তু মেঘ নিজেও জানত না ওর এই স্বপ্ন ওকে এতটা কষ্ট ফিরিয়ে দিবে। মানে?
আজ মেঘ নিজের পরিচয় লুকিয়েছে শুধুমাত্র নিজের ভালোবাসাটাকে লুকানোর জন্য, নিজের অনুভূতিটাকে চাপা দেওয়ার জন্য। এই রাত্রি নামের আড়ালে হারিয়ে যাবে মেঘের মনের সকল চাওয়া পাওয়া। মেঘের ভালোবাসা? হ্যাঁ, মেঘ এতদিনে স্বপ্নে দেখা সেই ছেলেটাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু মেঘের এই ভালোবাসা সেটাও ছিল ক্ষণিকের মেহমান। সেদিন শ্রাবণ ভাইয়ার সাথে ওনার গার্লফ্রেন্ডকে দেখে মেঘ যতটা না কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট পেয়েছে ওই মেয়ের করা ব্যবহারগুলোতে, যার জন্য মেঘ আজ নিজেকে আড়াল করে নিল। এইভাবে কতদিন? হয়তো যতদিন বেঁচে আছে ততদিন। একদিন তো শ্রাবণ সব সত্যি জানবে। জানলে জানুক, তাতে ওর কিছু যায় আসে না। একটা মানুষ কিভাবে নিজেকে এত কষ্ট দিতে পারে? সেটা আমি নিজেও জানি না। প্লিজ আপনি এই সত্যিগুলো কোনোদিনও শ্রাবণ ভাইয়াকে জানাবেন না। মেঘ জানতে পারলে আমার উপর খুব রাগ করবে। ঠিক আছে, এটা লুকিয়ে কি লাভ হবে আমি জানি না। শুধু আমি একটা কথা বলতে পারি, মেঘের ভালোবাসাকে আমি হেরে যেতে দিব না। সেটা কিভাবে? ভয় পেও না। আজকের কথা শ্রাবণ কোনোদিনও জানবে না। সবটা আমার উপর ছেড়ে দাও, আমি সামলে নিব। কি করবেন আপনি? সেটা সময় বলবে। এরপর দুজনে আরো অনেক আলোচনা করে। শ্রাবণ মেঘের সাথে কথা বলতে গিয়ে মেঘের সব তথ্য জানার চেষ্টা করতে লাগল, কিন্তু মেঘ কোনো তথ্য দিতে রাজি না। শ্রাবণ মেঘকে বলল, একবার তো তার সাথে দেখা করার সুযোগ দিন। আমি মেঘকে বলে দেখব, যদি মেঘ আপনার সাথে দেখা করতে রাজি হয় তাহলে আমি আপনাকে জানাব। মেঘের ফোন নাম্বার বা ফেসবুক অ্যাকাউন্ট কোনো কিছু দেওয়া যাবে? হ্যাঁ, নাম্বার দিতে পারবো না, তবে ফেসবুক অ্যাকাউন্ট রাখতে পারেন। থ্যাংক ইউ। মেঘ নিজের ফেসবুক অ্যাকাউন্ট শ্রাবণকে দিয়ে শ্রাবণের থেকে বিদায় নেয় নওরিনকে নিয়ে। নওরিন আর মেঘ চলে আসলে শ্রাবণ আর আদনান একসাথে বাসায় আসার পথে রওনা দেয়। বাসায় আসার পথে শ্রাবণ আদনানকে আনুর কথা বলে। সব কথা জানার পর আদনান চুপচাপ বসে আছে। আদনান ভাবছে কিভাবে শ্রাবণকে সত্যিকারের ভালোবাসাকে উপলব্ধি করাতে শিখাবে। আবার আনুর কথা ভাবতে গিয়েই মনে পড়ে আনুর ভালোবাসাটাও সত্যি ছিল, যার মাঝে মিথ্যের কোনো ছায়া ছিল না। তাহলে আজ কেন আনু শ্রাবণকে একা রেখে আরেকজনের হাত ধরার সিদ্ধান্ত নিল? আনুর এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে যা শ্রাবণ জানে না। আদনানের বাসার কাছে আসতেই আদনান শ্রাবণকে বিদায় দিয়ে নেমে পড়ে। শ্রাবণ নিজেদের বাসার দিকে গাড়ি ঘুরায়। কয়েক মিনিট পর বাসায় এসে সব ক্যানভাসগুলো নিয়ে নিজের রুমে যায়। শ্রাবণের মা শ্রাবণের হাতে এসব দেখে জিজ্ঞেস করলে শ্রাবণ মেঘের কথা বলে। শ্রাবণের মা মেঘের কথা শুনে বেশ অবাক হন। একটা মেয়ে না দেখে তার ছেলের ছবি এত যত্ন করে এঁকেছে, নিশ্চয়ই সে মেয়ের মনটা অনেক সুন্দর আর গুছানো। শ্রাবণ একটা একটা করে সবগুলো ক্যানভাসের বাঁধন খুলে, তারপর মুড়িয়ে রাখা কাগজগুলো খুলতে থাকে। প্রথমটা খুলে শ্রাবণ বেশ অবাক হয়, এটা শ্রাবণের চোখের একপাশের অংশ।
এরপর আরেকটাকে শুধু আবছা দুটো চোখের স্কেচ, অন্যটাতে চোখ, নাক, মুখের স্কেচ আর আরেকটাতে শ্রাবণের সম্পূর্ণ চেহারায় স্কেচ। আর লাস্ট ক্যানভাসটা বেশি আকর্ষণীয়, যার মাঝে শ্রাবণের মুখের একপাশের অংশ থেকে শুরু করে ঘাড়ের শেষ পর্যন্ত স্কেচ। শ্রাবণ সবগুলো স্কেচ যত্ন করে ছুঁয়ে দেয়। নিজের রুমের দেয়ালে সবগুলো স্কেচ টানিয়ে রাখে। 12 ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে অনলাইনে ঢুকে মেঘের মেসেজ বক্সে ঢু মারে। চট করেই একটা টেক্সট পাঠিয়ে দেয় মেঘের আইডিতে। মেঘ গল্পের একটা বই নিয়ে তখন পড়তে ব্যস্ত ছিল। মেসেজ টিউন শুনে ফোন হাতে নিয়ে চেক করে দেখে শ্রাবণ মাহমুদ আইডি থেকে একটা ছোট মেসেজ। হাই চিত্রশিল্পী, হ্যালো, আপনার ক্যানভাসগুলো পেয়েছেন? পেলাম, কিন্তু দুর্ভাগ্য আপনাকে দেখা হলো না। আপনার জিনিস পৌঁছাতে পেরেছি, এটাই অনেক। আমাকে দেখে কি করবেন? যে আমাকে নিজের কল্পনার মাঝে সারাক্ষণ সাজিয়ে রাখে তাকে দেখাটা কি খুব বড় অন্যায়? অন্যায় হবে কেন? তখন মা ফোন করে বাসায় আসতে বলল, তাই চলে আসি। যে মানুষটার মন এত সুন্দর, যার ভাবনা এত সাজানো গুছানো, যার চিন্তাধারা এত পরিপাটি, নিশ্চয়ই সে আল্লাহর সৃষ্টির অন্যতম এক সুন্দর সৃষ্টি। কবি কবি ভাব। বলতে পারো, যাই হোক, কেমন আছো? আমি ভালো আছি, আপনি? আমিও ভালো আছি, আবার ভালো না। এটা কেমন? ভালো এই জন্য আপনার আঁকা সেরা ক্যানভাসগুলো পেয়ে। আবার ভালো না এই জন্য আজ যাকে দেখতে ক্যাম্পাসে গেলাম তাকেই পেলাম না। আমার খুব ইচ্ছে ছিল আপনাকে একবার সামনে থেকে দেখব, কিন্তু আফসোস, আমাদের দেখা হলো না। আজ হয়নি তো কি হয়েছে, অন্যদিন হবে। কবে হবে? আল্লাহর উপর ছেড়ে দিন। দিলাম। কি করছেন? গল্পের বই পড়ছি। বাহ, ভালো তো। আপনি কি করছেন? এই তো ক্যানভাসগুলোকে দুচোখ ভরে দেখছি। দেখছি একজন শিল্পীর জাদুর হাতে ছোঁয়া কিছু আর্টস। ইস, আচ্ছা, পরে একসময় কথা হবে। এখন একটু ঘুমাবো। ওকে, বাই। মেঘ তাড়াতাড়ি ডাটা অফ করে অফলাইনে এসে গল্পের বই পড়তে মনোযোগ দেয়। যত অনলাইনে থাকবে ততই বকবক করে মাথা খাবে। এসব ছেলেরা এমনই। বই পড়তে পড়তে মেঘ যে কখন ঘুমিয়ে পড়ল সেদিকে কোনো খেয়াল নেই। সন্ধেবেলা কিছু আর্টস নিয়ে বসে। আগামীতে আরও ভালো আর্টস সবাইকে উপহার দিতে হবে। সবাই যে এই হাতের দিকে তাকিয়ে আছে। সবার জন্য সুন্দর একটা ক্যানভাস উপহার দেওয়া মেঘের দায়িত্ব। মেঘ আপনমনে আঁকা আঁকিতে ব্যস্ত। শ্রাবণের বাবা মা শ্রাবণের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা চান শ্রাবণের বউকে এইবার ঘরে আনতে। মেয়েও তাদের পছন্দ, শুধু শ্রাবণের হ্যাঁ বলার পালা। শ্রাবণের মা শ্রাবণের রুমে যান শ্রাবণকে খাবার খেতে ডাকার জন্য। শ্রাবণ তখন ল্যাপটপে কাজ করতে ব্যস্ত। শ্রাবণের মা শ্রাবণের পাশে বসে শ্রাবণকে বললেন, এইবার আর অমত করিস না শ্রাবণ। কোনো ব্যাপারে? তোর বিয়ের কথা শুনেই শ্রাবণ শকট খায়। কিভাবে এখন অন্য কাউকে বিয়ে করবে? শ্রাবণ যে আনিকাকে খুব ভালোবাসে। আনিকা ছাড়া আর কাউকে বিয়ে সম্ভব না শ্রাবণের পক্ষে। শ্রাবণের মা ওনার কথা বলে উনি শ্রাবণের হাতে একটা নাম্বার দিয়ে চলে যান। শ্রাবণ হাঁ করে মায়ের দিকে তাকিয়ে থাকে। শ্রাবণের মা শ্রাবণকে বলে যান, ফোনে কথা বলার পর যদি সামনাসামনি দেখা করার প্রয়োজন পড়ে তাহলে একদিন সময় করে দুজনে দেখা করে।
শ্রাবণ বোবার মতো নাম্বারটা হাতে নিয়ে বসে রইল। সাকিব, আদনান দুজনকেই এই মেয়ের ব্যাপারে বলল। দুজনেই একসাথে বলল বিয়ে করে নিতে। আনিকা যদি নিজেকে ভালো রাখতে আরেকজনের হাত ধরতে পারে তাহলে শ্রাবণ কেন পারে না? আরও অনেক কিছু শ্রাবণকে বুঝাল। শ্রাবণ রাতে ওদের দুজনের কথা অনেক ভাবল। তারপর মায়ের রেখে যাওয়া নাম্বারটা ফোনে তুলে সেই নাম্বারে ডায়াল করল। কয়েকবার রিংটোন বাজতেই ওপাশের মানুষটা ফোন পিক করল। শ্রাবণ তখন মেয়েটাকে বলল, আপনি কি কালকে আমার সাথে দেখা করতে পারবেন? কাল? কাল তো শুক্রবার, অসুবিধা কোথায়? যেহেতু আমরা সারা জীবন একসাথে কাটাব, সেহেতু আমাদের একে অপরকে দেখে নেওয়া উচিত। দুজন দুজনকে চিনে নেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, কোথায় আসতে হবে? শ্রাবণ মায়ের পছন্দ করা মেয়েটাকে একটা ঠিকানা বলে দেয়। তারপর দুজনে ফোন রেখে ঘুমিয়ে পড়ে। 13 সকালে শ্রাবণ রেডি হয়ে নেয় সেই মেয়েটার সাথে দেখা করবে বলে। সাকিব আর আদনানের থেকে অনেকগুলো টিপস নেয় কিভাবে সবটা হ্যান্ডেল করবে। রেডি হয়ে বাসা থেকে বের হয়। জানতে পারে মেয়েটা অলরেডি আগেই পৌঁছে গেছে শ্রাবণের সাথে দেখা করার জন্য। শ্রাবণ কফি শপে ঢুকে মেয়েটার ফোন নাম্বারে কল করে। আশেপাশেই ফোনটা বেজে উঠতেই শ্রাবণ পিছু ঘুরে তাকিয়ে দেখে রাত্রি মানে মেঘের ফোন বাজছে। শ্রাবণ 420 ভোল্টেজের শকট খেয়ে মেঘের অপোজিটের চেয়ারে বসে। দুজনই মনে হয় ভীষণ রকম অবাক হয়েছে দুজনকে দেখে। মেঘ তো চোখের পাতা ফেলছেই না, আর শ্রাবণ বোবা হয়ে বসে আছে। কিছুক্ষণ নীরব থেকে শ্রাবণ কিছু খাবার অর্ডার করে মেঘকে বলল, আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে? অবাক হলাম আপনাকে দেখে। আমরা দুজনেই দুজনকে চিনি, অথচ জানতামই না আজ আমাদের দুজনের পরিবার আমাদের নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, কিন্তু আপনি খুশি তো? এই প্রশ্ন কেন করছেন? না মানে, সেদিন তো আপনার গার্লফ্রেন্ড। ভয় নেই, আমি আপনার অমর্যাদা করব না, কিন্তু একটা কথা সত্যি, আমি আনিকাকে এখনো ভালোবাসি। তাহলে এই বিয়েতে মতো দিচ্ছেন কেন? আরেকটা মনকে কষ্ট দিতে খুব ভালো লাগবে বুঝি? সেটা নয়, আমি আনিকাকে ভুলব বলেই আপনাকে বিয়ে করতে মতো দিয়েছি। জানি আপনাকে কষ্টের বদলে ভালোবাসা দিতে পারবো না, তবুও চেষ্টা করব। এসব সিনেমা নয়মি একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করা। এটা শুধু সিনেমাতেই ভালো মানায়, বাস্তবে নয়। জানি, কিন্তু তাকে ভোলার একটা সুযোগ কি আমায় দেয়া যায় না? মানে, দেখুন রাত্রি, আমি আপনাকে এর আগে যতবার দেখেছি ততবারই মনে হয়েছে আমি সেদিন আপনাকে চাইলেই অপমানের হাত থেকে বাঁচাতে পারতাম। অথচ নিজের গার্লফ্রেন্ডের কথা ভেবে সেদিন চুপ করেছিলাম। তাই চাই সেদিনের করা ভুলের মাসুল দিতে। আপনার গার্লফ্রেন্ড তো কষ্ট পাবে। যে আমার নেই সে আমার জন্য কষ্ট পাবে না রাত্রি। কেন? অলরেডি সিঙ্গাপুর গিয়ে এনগেজড হয়ে গেছে। কি কি বলছেন? কবে ঘটেছে এসব? এই তো কয়েকদিন আগে। যাই হোক, আপনার কাছে ক্ষমা চাইবার একটা সুযোগটা দিন। কিন্তু? কোনো কিন্তু নয়, আমি কথা দিচ্ছি আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আপনি যখন এত করে চাইছেন তাহলে আমি বাধা দিব না। আর আমি আমার বাবা মায়ের ইচ্ছাকে খুব সম্মান করি। থ্যাংক ইউ। দুজনে আরও অনেক কথাবার্তা বলে, খেতে খেতে অনেক আড্ডা দেয়। তারপর সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ায়। সারাদিন দুজনে অনেক এনজয় করে কাটায়।
বিদায়বেলা শ্রাবণ মেঘকে মেঘের বাড়িতে নামিয়ে দিয়ে বিদায় নিতে চায়। মেঘ শ্রাবণকে আটকে নেয়। শ্রাবণ আসতে না চাইলেও মেঘ শ্রাবণকে ভেতরে নিয়ে আসে। মেঘের মা শ্রাবণকে দেখে মেঘকে চোখ মারেন। মেঘ মাকে পাল্টা চোখ মেরে শ্রাবণকে বসিয়ে রেখে নিজের রুমে যায়। হাতের ব্যাগটা রুমে রেখে আবারও শ্রাবণের পাশে আসে। মেঘের মা ততক্ষণে শ্রাবণের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন। হাতের ব্যাগটা রেখে আবারও শ্রাবণের পাশে আসে। মেঘের মা শ্রাবণের সাথে কথা বলতে ব্যস্ত। শ্রাবণকে দেখে মনে হচ্ছে বেশ অস্বস্তি বোধ করছে। মেঘের মা শ্রাবণকে বললেন, বাবা তোমার কি আনিজি লাগছে? না আন্টি তেমন কিছু না, তবে একটু আনিজি লাগছেই। প্রথমবার অপরিচিত কারো বাসায় আসা। প্রথম এমন লাগবেই। এরপর থেকে সব ঠিক হয়ে যাবে। আমার মেয়েটা কিন্তু খুব জেদি, ওকে সামলাতে পারবে তো বাবা? জেদি কোনো ব্যাপার না, রাগ না হলেই ভালো। আমার আবার রাগী মানুষে অ্যালার্জি আছে। তাহলে তো তোমার খুব বিপদ সামনে। কেন? সেটা তুমি নিজেই বুঝবে কিছুদিন পর। এই মেয়ে তোমাকে যদি দিনে দিনে বিরক্ত না করে তাহলে দেখ, কেউ বিরক্ত করলে সেটা আমি খুশি মনে গ্রহণ করব। আর সেটা যদি আপনার এই মেয়ের থেকে হয় তাকে কোনো ব্যাপার না। তাই নাকি? তাহলে তো ভালো। তোমার বাবা মা কেমন আছেন? জি আন্টি, ওনারা ভালো। রাত্রি তুই ওর পাশে থাক, আমি ওই দিকটা সামলে আসি। মেঘের মা শ্রাবণের সামনে মেঘকে রাত্রি বলে ডাকলেন যেন শ্রাবণ সন্দেহ করতে না পারে। মেঘকে শ্রাবণের পাশে বসিয়ে রেখে মেঘের মা চলে যান। শ্রাবণ আর মেঘ বসে বসে গল্প করছে। মেঘ আমতা আমতা করছে শ্রাবণকে কিছু বলার জন্য। কেমন যেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে মেঘের মনে। আবার ভয়ও হচ্ছে। মিথ্যের আশ্রয় নিয়ে শ্রাবণের জীবনে প্রবেশ করতে চাইছে। এই মিথ্যেটা কতদিন স্থায়ী হবে তা মেঘের জানা নেই। শুধু মেঘ এইটুকু জানে, এই মিথ্যে দিয়ে হলেও শ্রাবণের মনে জায়গা করে নিতে হবে। অনেক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে মেঘ একসময় শ্রাবণকে জিজ্ঞেস করল, আপনি তো সেদিন মেঘের ফেসবুক অ্যাকাউন্ট নিয়েছিলেন, কথা হয়েছে মেঘের সাথে? হ্যাঁ, অল্প কিছু কথা হয়েছে, তবে এত বেশি নক দেই না। কেন? আসলে আমার ওনার ব্যাপার একটা খটকা লাগছে। কেমন সেটা? উনি আমাকে না দেখে কিভাবে আমার স্কেচ আঁকলেন? ছাড়ুন না এটা, সবার প্রতিভা আলাদা থাকে, হয়তো মেঘের ক্ষেত্রেও তাই। সেটা ঠিক। মেঘ কথা ঘুরিয়ে আবারও আড্ডা দিতে মন দেয়। সামান্য চানাস্তা খেয়ে শ্রাবণ মেঘদের বাসা থেকে বিদায় নেয়। শ্রাবণ চলে যাওয়ার পর মেঘ আর মেঘের মা বসে বসে গল্প করছেন। মেঘের দুষ্টামি দেখে উনি মেঘকে বললেন, তুই রাত্রি না সাজলেও পারতি। আমি কি জানতাম নাকি বেচারা আনিকার শোকে দেবদাস হবে? সবই আদনানের হেল্পে হল। ভুলেও এই কথা যেন শ্রাবণ না জানে। জানলে আদনানকে নিয়ে ভুল ভাববে। না রে, এতে ভুল ভাবার কিছু নেই। ছেলেটা তোর জন্য শ্রাবণের বাবা মায়ের কাছে শ্রাবণের চোখের আড়ালে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। এমনকি তুই যে শ্রাবণকে পছন্দ করিস সেটাও ওর পরিবারকে জানিয়েছে। আমার মনে হয় না এই সত্যি শ্রাবণ জানলে শ্রাবণ আদনানকে ভুল বুঝবে। এতে দুজনের বন্ধুত্বটা আরও মজবুত হবে। একদিকে শ্রাবণ আনিকাকে ভুলে তোকে নিয়ে বাঁচতে পারবে, অন্যদিকে তুই তোর পছন্দের ছেলেটাকে কাছে পাবি। কিন্তু তুই কতদিন এই মিথ্যে অভিনয় করবি? যতদিন না আনিকাকে ওর মন থেকে মুছে সেখানে আমার জন্য ভালোবাসার জন্ম দিতে পারি ততদিন।
সত্যিটা জানলে ও যদি তোকে ভুল বুঝে? সেটা এখনো ফিউচার মা। আমি বর্তমান ছাড়া ফিউচারকে নিয়ে এখন ভাবতে চাই না। যা হবে পরে দেখা যাবে। তোদের মাঝে তো দূরত্ব থেকে যাবে। আমি সেই দূরত্ব সরানোর আপ্রাণ চেষ্টা করব। মা মেয়েতে মিলে অনেক আলোচনা করলেন। মেঘ খুব চিন্তায় আছে নিজের আসল পরিচয় শ্রাবণের থেকে আলাদা করার জন্য। ভাবছে এর জন্য ভবিষ্যতে বড় কোনো ঝামেলায় না জড়িয়ে পড়ে। কিন্তু কি বা করার ছিল মেঘের? শ্রাবণের থেকে মেঘকে আলাদা করতে গিয়ে মেঘ আজ নিজেকেই হারিয়ে যেতে বসেছে। রাত্রি নামের আড়ালে হারিয়ে গেছে মেঘ নামের হাস্যজল মেয়েটি। নিজের রাগটাকে প্রকাশ না করার সেদিন এই একটাই উপায় ছিল। নয়তো সেদিন শ্রাবণকে যা নয় তা বলে অপমান করতেও দুবার ভাবত না মেঘ। 11 রাতে দুই পরিবারের সবাই মিলে ফোনে ওদের এনগেজমেন্টের দিন তারিখ ঠিক করে নেয়। আগামী এক সপ্তাহ পর এনগেজমেন্ট, এরপর যেকোনো মাসের ভালো একটা দিন দেখে ওদের বিয়ের তারিখ ফেলা হবে। আপাতত ওদেরকে একটা সম্পর্কে আবদ্ধ করার জন্য এনগেজমেন্টের আয়োজন করা। ওদের ইচ্ছামতো একে অপরকে বুঝে নিলে তারপরে বিয়ের আয়োজন হবে। রাতে মেঘ শুয়ে শুয়ে ভাবছে ওর স্বপ্নের রাজকুমার তার জীবনে বাস্তবে আসতে চলেছে, কিন্তু কতদিন লাগবে মেঘকে সম্পূর্ণরূপে ভালোবাসা পেতে? মেঘ জানে শ্রাবণ এত সহজে রাত্রিকে ভালোবাসবে না। সবার চাপে পড়ে বিয়েতে মতো দিয়েছে ঠিকই, কিন্তু মেঘের থেকে কেমন যেন দূরত্ব থাকার একটা ভাব থাকে শ্রাবণের মাঝে। হয়তো এত তাড়াতাড়ি মেঘকে আপন করা সম্ভব নয়, তবে মেঘও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। মেঘের শেষ দিক টানবেই টানবে। মেঘের মনে জেদ চেপে বসেছে, আর মেঘ জানে সে এই জেদে সফল হবেই। তারপরেও শ্রাবণকে নিয়ে একটা টেনশন থেকেই যায় মেঘের মনের ভেতর। কারণ শ্রাবণ জানে শ্রাবণ রাত্রিকে বিয়ে করছে, মেঘকে নয়। ফোনের টিউনে মেঘ ভাবনা থামায়। স্বামীর নাম্বার দেখে ফোন তুলে মেঘ। ওপাশ থেকে স্বামী বলল, কি অবস্থা ম্যাডাম? আমাকে তো ভুলেই গেছ। কেন, তোমাকে ভুলবো কেন? আজ আমি খুব ব্যস্ত ছিলাম। কিসের এত ব্যস্ততা তোমার? জীবনের সবচাইতে ইম্পর্টেন্ট মানুষটাকে সঙ্গ দিতে গিয়েছিলাম। একটা গুড নিউজ শুনবা? আমি নিজেই তোমাকে একটা কথা বলবো বলে ফোন দিলাম। ও তাই নাকি? আচ্ছা তাহলে তুমি বপো। না ম্যাডাম, আগে আমার নিউজ ইম্পর্টেন্ট হলে বলতাম, কিন্তু এখন মনে হচ্ছে তোমার কথাটা আগে শুনতে হবে, নয়তো মনে তেজ আসবে না। যেহেতু তোমার কথাটা গুড নিউজ, তাই আগামী সপ্তাহে আমাদের বাসায় তোমার দাওয়াত রইল। ওয়াও, সো সুইট। বাট কিসের দাওয়াত? মানে হুট করে কেন? আগামী সপ্তাহে আমার এনগেজমেন্ট। কার সাথে? আমার স্কেচে আঁকা মানুষটার সাথে। মানে শ্রাবণ মাহমুদের সাথে। যে আমার স্বপ্নে এসে বিরক্ত করে, সে এবার সত্যি সত্যি আমার জীবনে আসতে চলেছে। ওহ, কনগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আসবে তো? তোমার এনগেজমেন্ট আর আমি আসব না সেটা হয় নাকি? আমার নিউজ তো বললাম, এবার তোমার নিউজ বলো। কি বলবো বলো তো? তোমার কথা শুনে আমি এতটাই খুশি হয়েছে যে আমার নিউজটার কথা ভুলেই গেছি। ইয়ার কি মারছ? সিরিয়াসলি? আচ্ছা আজ রাখছি। তোমার এনগেজমেন্টের দিন দেখা হবে। বাই, টেক কেয়ার। স্বামী তাড়াতাড়ি ফোন কেটে দিল। আর একটু হলেই স্বামীর ফুপানির আওয়াজ মেঘের কানে পৌঁছে যেত। স্বামী ফোনটা বুকে চেপে ধরে নীরব কান্না কেঁদে যাচ্ছে।
এই কান্না দেখার ক্ষমতা কারো নেই, শুধু ওই উপরওয়ালা ছাড়া। তিনি একমাত্র সর্বশ্রোতা, যাকে মুখ ফুটে কিছু বলতে হয় না, তার আগেই তিনি সবটা বুঝে নেওয়ার ক্ষমতা রাখেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবটাই তার হাতে। আমরা চাইলেই তা বদলাতে পারব না। ভাগ্য আমাদের হাতে নেই ঠিকই, কিন্তু আমাদের কর্মে ভাগ্য নিয়োজিত, যা ওই সৃষ্টিকর্তা সৃষ্টির আগেই প্রস্তুত করে রেখেছেন। সামি, মেঘ আর শ্রাবণের ক্ষেত্রেও সেটাই হচ্ছে। কার ভালোবাসা কখন কোনো দিকে মোড় নেয় সেটা এরা কেউই জানে না। ১ সপ্তাহ পর আজ মেঘ আর শ্রাবণের এনগেজমেন্ট। মেঘ যতটা খুশি, শ্রাবণ ঠিক ততটাই আপসেট। সারা বাড়িতে মেহমানদের অনেক আনাগোনা, চারিদিকে সিম্পল আলোকসজ্জা। যদিও শুধু এনগেজমেন্ট, তবুও কাছের আত্মীয়স্বজন কয়েকজনকে ইনভাইট করা হয়েছে। আজ মেঘ খুব সুন্দর করে সেজেছে। মেঘ যাদের ইনভাইট করেছে তাদের মধ্যে সামিও আছে। সামি জানতই না মেঘ শ্রাবণকে ভালোবেসে ফেলেছে। অথচ সামি এতদিন মেঘকে নিয়ে নিজের ভাবনাগুলো সাজিয়ে গেছে। নওরিন মেঘকে অনেক সুন্দর সাজিয়ে করে দিল। গলায় নেকলেস, হাতে চুড়ি, কানে দুল, কপালে টিকলি, চোখ ভর্তি কাজল, দেখতে একদম রাজকন্যার মতো লাগছে। শ্রাবণের পরিবারের সবাই এসে উপস্থিত। সামি, শ্রাবণ, সাকিব, আদনান সহ শ্রাবণের আরও অনেক ফ্রেন্ড এসেছে ওদের এনগেজমেন্টে। শ্রাবণ ব্ল্যাক কোট প্যান্ট, ব্ল্যাক শু, আর ভেতরে ব্ল্যাক শার্ট, তার সাথে ব্ল্যাক টাই, হাতে ব্ল্যাক ঘড়ি, একেবারে কালোর মাঝে নিজেকে আবদ্ধ করে রেখেছে। যদিও শ্রাবণ মনেমনে বিয়েতে আপত্তি, তারপরেও আনিকার কথা ভেবে একরকম জোর করে আদনান আর সাকিব শ্রাবণকে এই বিয়েতে রাজি করায়। শ্রাবণের বন্ধুরা চায় শ্রাবণ সুখী হোক আনিকাকে ছাড়া। শ্রাবণ কেমন যেন মনমরা হয়ে বসে আছে সোফায় এক কোণে। শ্রাবণের বাবা মা অলরেডি মেঘের বাবা মায়ের সাথে আড্ডা জমিয়ে ফেলেছেন। শ্রাবণের সব বন্ধুরা মিউজিকের সাথে ডান্স করতে রেডি। মেঘকে নিচে নিয়ে আসলে পর এনগেজমেন্ট আগে হবে, তারপর ছেলে মেয়ে জুটি হয়ে ডান্স করবে, এরকমই প্ল্যান সবার। শ্রাবণের মুড অফ দেখে শ্রাবণের বন্ধু সাকিব শ্রাবণকে বলল, শ্রাবণ, আজকের দিনে অ্যাটলিস্ট আনিকার জন্য মন খারাপ করিস না। আমি মোটেও মন খারাপ করছি না সাকিব। তাহলে এইভাবে বসে আছিস কেন? যে মানুষটা তোকে ছেড়ে অন্য কারো হাত ধরে তোর এতদিনের ভালোবাসাকে তুচ্ছ করে দিল, তার জন্য তুই শুধু শুধু মন খারাপ করছিস। সে কোনোদিন আমার ছিল না। যদি আমার থাকতো এইভাবে ছেড়ে যেত না। আর আজ আমার জীবনেও অন্য কাউকে আসতে হতো না। বাদ দে এসব। পুরনো কথা ভুলে নতুনভাবে বাঁচতে শুরু কর। আমি আনিকার সব স্মৃতি মুছব কিভাবে? পারতে হবে তোকে। একবার তোর হবু বউটাকে দেখ, কি মিষ্টি মেয়ে। এই মেয়ে তোকে সুখ এনে দিবে শ্রাবণ, যা আনিকা পারেনি। এই নিষ্পাপ মুখের দিকে তাকালে তুই আনিকাকে ভুলতে পারবি। শ্রাবণ সাকিবের কথায় মাথা তুলে সিঁড়ির দিকে তাকায়। নওরিন তখন মেঘকে হাত ধরিয়ে ধরিয়ে নিচে নামছিল। শ্রাবণ মেঘের দিকে অপলকভাবে তাকাচ্ছে। আজ মেঘের পরনেও কালো লেহেঙ্গা। সম্পূর্ণ কালোর সাজ। মনে হয় সবাই প্ল্যান করে ওদের এই সাজ দিয়েছে যাতে দুটো মানুষকে পারফেক্ট দেখতে লাগে। মেঘের দিক থেকে চোখ ফেরাচ্ছে না দেখে সাকিব শ্রাবণকে আলতো করে বাহুকে ধাক্কা মারে। শ্রাবণ একটু ঘাবড়ে উঠে। সাকিব তখন শ্রাবণকে বলল, বিয়ের বাকি এখনো অনেক দিন। আজকে মাত্র তারিখ ফিক্সড হবে।
যা দেখার বিয়ের পর দেখিস আজ আর না ওকে। তোর কি মনে হচ্ছে আমি রাত্রিকে দেখছি? তা নয়তো কি? একদমই না, আমি তো একটা কালো বিড়ালকে দেখছিলাম। হা হা হা। তাহলে তুইও সেই কালো বিড়ালের কালো জামাই। সাকিবের কথা শুনে শ্রাবণের সব বন্ধু হেসে উঠে। মেঘকে সবার সামনে আনার পর শ্রাবণের বন্ধুরা সোফা থেকে উঠিয়ে মেঘের পাশে নিয়ে দাঁড় করায়। শ্রাবণ মেঘের পাশে দাঁড়াতে একটু অস্বস্তি বোধ করছে দেখে মেঘ নিজে থেকে শ্রাবণের থেকে 4 আঙুল পরিমাণ দূরে সরে যায়। শ্রাবণের দিকে তাকিয়ে চোখের পাতা উপর থেকে নিচে ফেলে বুঝায়, সমস্যা নেই, এই দূরত্ব বেশি দূরত্ব না, এটা তোমার আনিজি ভাবটা কাটাবে। শ্রাবণ মেঘের ইশারা বুঝে মুচকি হেসে সবার কথা শোনার জন্য মনোযোগ দিল। অ্যানাউন্সমেন্ট শুরু হয় ওদের দুজনকে কেন্দ্র করে। শ্রাবণের বাবা মা, মেঘের বাবা মা মিলে দুজনের হাতে দুটো আংটি তুলে দেন। প্রথমে শ্রাবণকে বলা হয় মেঘের হাতে আংটি পরিয়ে দেওয়ার জন্য, তারপর মেঘ পরাবে। শ্রাবণ আংটিটা হাতে নিতেই ফিরে যায় অতীতে। মাত্র কয়েক মাস আগেই আনিকাকে নিয়ে একটা শপিং মলে আনিকার জন্য কিছু কেনাকাটা করতে গিয়েছিল দুজনে। আনিকা একটা ডায়মন্ডের ফিঙ্গার রিং পছন্দ করেছিল। শ্রাবণ অনেক দাম দিয়ে সেটা আনিকার জন্য কিনে আনিকার বার্থডেতে গিফট করে। নিজেই আনিকার হাতে আংটিটা পরিয়ে দেয় শ্রাবণ। শ্রাবণের দেওয়া গিফটটা এখনো আছে কিনা সেটা শ্রাবণ জানে না। চোখ বন্ধ করলেই মনে পড়ে রোজ রোজ আনিকার বায়না পূরণ করতে শ্রাবণের অ্যাকাউন্টের অনেক টাকা তুলতে হতো। আজ রিং, কাল দুল, পরশু শাড়ি, দামি গয়নাগাটি আরও নানারকম জুয়েলারি। আনিকার এত বায়না পূরণ করা ছিল শ্রাবণের নিত্যদিনের রুটিন। আনিকা যাওয়ার পর থেকে শ্রাবণ এই রুটিনটা বড্ড মিস করে। আনিকার বায়না পূরণ করতে শ্রাবণের খুব ভালো লাগত। তাই আনিকার ইচ্ছের মূল্য দিতে শ্রাবণ অনেক কিছু করত। অথচ আনিকা সব ভুলে আজ দূরে সরে গেল। ভাবতে ভাবতে শ্রাবণ কখন যে মেঘের আঙুলে আংটি পরিয়ে দিল নিজেই খেয়াল করল না। হাততালির আওয়াজে শ্রাবণের ঘোর কাটে। মেঘের দিকে তাকাতেই শ্রাবণ কেমন অদ্ভুত একটা চাহনি দেখতে পেল। যে চোখের চাহনি শ্রাবণের চোখের গভীরে প্রবেশ করতে সক্ষম। শ্রাবণ তাড়াতাড়ি মেঘের থেকে চোখ ফিরিয়ে নেয়। মেঘ শ্রাবণের দিকে তাকিয়ে মনেমনে বলল, একদিন এই দুটো চোখে তুমি নিজেই চোখ রাখবে। আর বুঝতে পারবে এই দুচোখের মায়া তুমি কোনোদিনও কাটাতে পারবে না। ততদিনে আমি তোমার মনের ঠিক সেইখানে প্রবেশ করব যেখানে আজ শুধু আনিকার অস্তিত্ব। তুমি বুঝতে পারবে না তুমি আনিকার জায়গায় আমাকে রাখতে শুরু হবে। আর ঠিক সেই দিনই তুমি জানতে পারবে তোমার ওই মা জোড়ানো দুটো চোখ আর্টের চিত্রশিল্পী কাশফিয়া হাসান মেঘ, যে আজ রাত্রি নামে পরিচিত। মেঘের মা মেঘকে ডাকতেই ভাবনা থামিয়ে মেঘ মায়ের দিকে তাকায়। মেঘকে আংটি পরিয়ে দিতে বলেন শ্রাবণের হাতে। মেঘ মাথা নাড়িয়ে হাতের আংটিটা নিয়ে শ্রাবণের মুখোমুখি দাঁড়ায়। শ্রাবণ মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। মেঘ শ্রাবণের কানের কাছে মুখ নিয়ে শ্রাবণকে ফিসফিসিয়ে বলল, একবার এঙ্গেজড হয়ে যাও, তারপর দেখব কতটা দূরে থাকতে পারো। মেঘের কথা শুনে শ্রাবণ মুখে হাত দিয়ে কাশি দিয়ে উঠে। মেঘ আদনানের দিকে তাকাতেই আদনান মুচকি হাসে। আদনান মেঘকে ইশারায় হাত উঠিয়ে বেস্ট অফ লাক জানায়। মেঘ চোখ নেড়ে সম্মতি দিয়ে শ্রাবণের হাত ধরে রিং ফিঙ্গার আঙুলটা বের করে ধীরে ধীরে আংটিটা পরিয়ে দেয় শ্রাবণের হাতে। আংটি পরে মেঘ হাসতে করে একটা চুমু খায় শ্রাবণের আঙুলে। শ্রাবণ সাথে সাথে চোখ দুটো বন্ধ করে নেয়।
সবাই করতালি দিচ্ছে একসাথে। আংটি বদল শেষ হলে আদনান আর সামি মিলে অ্যানাউন্সমেন্ট শুরু করে। সামি মাইক্রোফোন হাতে নিয়ে বলল, আজ দুজন কাপলদের একসাথে হওয়ার আনন্দে আমরা সব বন্ধুরা মিলে একটা নৃত্যের আয়োজন করেছি, যেখানে নৃত্যের সাথে তাল মিলাবে প্রিয় জুটি। প্রথমেই আমাদের সবার মাঝে জুটি হিসেবে ডান্স করবে আমাদের এই অনুষ্ঠানে আসা সকলের মধ্যে যে কোনো দুজন। আর সেই দুজন হল। সামি একটু থামে। আদনান মাইক্রোফোন হাতে নিয়ে বলল, সামি আর ইরা। ওহ নো, আদনান, ইটস নট পসিবল। ইয়েস ব্রো, ইটস পসিবল। তাড়াতাড়ি পার্টনার আনো। দূর, আমি এই ইরাকে চিনি না, কি ডান্স করব তার সাথে? চিনো না তাতে কি? ডান্সে তো সমস্যা নেই। ইরা তো আর রিয়েল লাইফে তোমার পার্টনার না। এইভাবে ঝামেলায় না ফেললেও পারতে। তোমার প্রবলেম হলে বাদ দিয়ে দেই। না থাক, আমি ডান্স করব। ইরাকে ডাকো। শিওর। ইয়াহ, আমি প্রেস্টিজ লস করতে চাই না। আদনান ইরাকে ডাক দেয়। ইরা সবার মাঝখানে ছিল। ইরা হচ্ছে মেঘের কাজিন। ইরা মা বাবার সাথে গ্রামে থাকে। মেঘের এনগেজমেন্ট থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত ইরা এখানেই থাকবে। এটা মেঘের হুকুম। আর ইরা কখনো মেঘের কথা ফেলে না। ইরা মেঘের 2 বছরের ছোট হলেও দেখতে ওরা একই বয়সী। দুজনের হাইট সেম, তাই দেখলেই বোঝা যায় এরা সমবয়সী। ইরা সবার ভেতরে থেকে বেরিয়ে এসে সামির পাশে দাঁড়ায়। মেঘ ইরাকে অল দ্য বেস্ট বলে। আদনান স্টেজে ওদের দুজনকে রেখে নওরিনের পাশে এসে দাঁড়ায়। তারপর মিউজিক অন করা হয়। মিউজিক বাজার সাথে সাথে সামি নিজের বাহাতটা বাড়িয়ে দেয়। যদিও সামির একটু নার্ভাস লাগছিল, কিন্তু কিছু করার নেই। সবার সামনে অ্যাটলিস্ট নিজেকে হাসির পাত্র বানাতে পারবে না। তাই ইরার দিকে হাত বাড়িয়ে দিল। ইরা কাপা কাপা হাতে সামির বাহাতের তালুতে নিজের ডান হাতটা রাখল। বাজল মিউজিক, তার সাথে শুরু হলো ডান্স। এই মন পড়েছে আমার বড় দুটানায়। প্রেম বয়ে আনলো হঠাৎ ধমকা হাওয়ায়। এই আশিকি আশিকি করল কি জাদু হায়। ইরা নিজের পিঠ ঠেকিয়ে দেয় সামির বুকে। সামির আনিজি ভাব আরও বেড়ে বুকের ভেতরের ধুকপুকানির আওয়াজটা বাড়তেই থাকে। ইরা যত নিজের অনিচ্ছাতে সামির শরীরের সাথে ধাক্কা খাচ্ছে, সামি ততই নিজেকে অশান্তির মাঝে অনুভব করছে। সামি ইরাকে বুক থেকে সরিয়ে হাত দিয়ে চারিদিকে ঘুরাতে থাকে। মিউজিকের সাথে সুর মিলায় সামি। পড়তে বসেছি, প্রেমে পড়তে বসেছি। কখনো আগে হয়নি এমন আমার সাথে। খুঁজতে চেয়েছি, তোকে খুঁজতে চেয়েছি। লেখা আছে সে সবই কারণ আমার হাতে। এই আশিকি আশিকি করল কি জাদু হায়। সামি ইরার দুহাত নিজের দুহাতে ধরে ইরাকে কাছে টানে। এই মুহূর্তে সামি ঠিক নিজেও জানে না এটা কি করল। ইরা টাল সামলাতে না পেরে সোজা সামির বুকের সাথে ধাক্কা খায়। পিঠ খামছে জড়িয়ে ধরে সামিকে। ইরা সামির বুকে মাথা রাখতেই সামি নিজের অজান্তেই সুখের দেশে পাড়ি দিতে থাকে। সামি ভুলে যাচ্ছিল ওরা ডান্স করছে। সামি আবারও ইরার থেকে দূরে যায়। সামি হাঁটু গেড়ে বসলে ইরা সামির এক পায়ের হাঁটুতে বসে। সামির কপালের সাথে কপাল ঠেকায় ইরা। গালে হাত রাখে সামির। ইরার হাতের প্রত্যেকটা স্পর্শে সামি নিজেকে হারিয়ে নিয়ে যেতে থাকে অজানাতে। ইরা গলা ছেড়ে মিউজিকের তালে তালে ঠোঁট মিলায়।
আজকে দুজনে চল বলতে শিখে নেই। চোখে চোখে চলার ভাষা কি করে হয়? আজকে জেনে নেই, এই শর্ত মেনে নেই। তুই যদি না চাস তো এসব আমারও নয়। এই আশিকি করল কি জাদু হায়। দুজনে উঠে দাঁড়ায়। সামি আর ইরা দুজনেই দুজনের উল্টো পিঠ দুজনের পিঠে ঠেকিয়ে ঘুরে দাঁড়ায়। সাথে সাথে মিউজিক অফ হয়। সবাই হাততালি দিতে শুরু করে। মিউজিক অফ হতেই সামি তাড়াতাড়ি করে স্টেজ থেকে নেমে পালিয়ে যায়। 13 ইরা চারিদিকে সামিকে খুঁজতে থাকে। স্টেজে কোথাও সামিকে দেখতে না পেয়ে ইরা চলে আসে মেঘের কাছে। মেঘ ইরার কানের কাছে মুখ নিয়ে বলল, খুব তো আমার বন্ধুটাকে জড়িয়ে ধরলি। তুই আবার ওর প্রেমে পড়িস না ইরা। ছাড় তো এসব। তোর বন্ধু হঠাৎ হাওয়া হয়ে গেল কিভাবে? কি জানি, এখানেই তো ছিল। বাদ দে, তোদের ডান্সটা কিন্তু সুপার হয়েছে। মনে হচ্ছিল দুজন বাস্তবেই কাপল। খুব মানিয়েছে দুজনকে, তাই না শ্রাবণ? তুইও না পারিসও বটে। জিজুকে এখানে টানিস না। দেখছিস না বেচারা তোর সাথে নাচতে না পেরে চেহারাটা কেমন আমলকির মতো করে রেখেছে। ইরা হাসতে হাসতে কথাটা বলে একছুটে পালিয়ে যায়। শ্রাবণ চেহারায় রাগের ভাব এনে ইরার যাওয়ার পানে তাকায়। ইরা আবারও ব্যস্ত হয়ে পড়ে স্বামীকে খুঁজতে খুঁজতে স্বামীকে দেখতে পায়। স্বামী চেয়ারে বসে হাতে বিয়ারের বোতল নিয়ে বিয়ার গিলতে যাচ্ছে। স্বামী যেই বিয়ারটা মুখে দিতে যায় অমনি ইরা এক চড়ে স্বামীর গাল লাল করে দেয়। স্বামীর হাত থেকে বিয়ারের বোতলটা নিচে পড়ে যায়। ধুম করে আওয়াজ হলেও আশেপাশে কারো কানে এর শব্দ পৌঁছায়নি, কারণ খুব জোরে মিউজিক বাজছে। স্বামী লাল লাল চোখ করে ইরার দিকে তাকায়। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ইরাকে চড় মারতে যাবে, ইরা সাথে সাথে স্বামীর হাতটা ধরে নেয়। ইরা রাগে স্বামীকে বলে উঠল, কি ভাবো তুমি নিজেকে? একদম হিরো হয়ে গেছো তাই না? জ্ঞান বলতে কিছুই নেই তোমার মাঝে। আর ইউ ম্যাড? আরে ম্যাড তো তুমি। একতরফা ভেবে ভেবে নিজেই একা একা কষ্ট পাচ্ছ আর সেই কষ্টে আমাকে তিলে তিলে শেষ করছ। এক্সকিউজ মি ম্যাম, আমার মনে হয় আপনি পাগল হয়ে গেছেন। আপনাকে পাবনা মেন্টাল ক্লিনিকে অ্যাডমিট করা উচিত। আবার একটা কথা বললে ঠাস করে আরেকটা চড় দিয়ে ওই পাশের গালটাও লাল করে দিব। ফাজিল কোথাকার। আজব তো। কে আপনি এইভাবে আমাকে শাসাচ্ছেন কেন? আমি কে সেটা তোমার না জানলেও চলবে। স্বামী চেয়ার থেকে উঠে দাঁড়ায়। ইরার হাতটা মুচড়ে ধরে আস্তে করে ইরার কানের কাছে মুখ নিয়ে বলল, ডান্স করেছি বলে ভেবে নিও না আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। তোমার মতো হাজার হাজার মেয়ে আমার পিছনে ঘুরে। আমি ইচ্ছে করেই তাদের পাত্তা দেই না। ও রিয়েলি? তুমি যে বোকা তার প্রমাণ আবারও দিলে। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি তোমার এই চেহারা দেখে। মানে, যে রোজ রোজ বিরহের স্ট্যাটাস দেয় সে আর যাই হোক মেয়েদের রিজেক্ট করার সাহস রাখতে পারে না। স্ট্যাটাস? কোনো স্ট্যাটাস? কে তুমি? আমি কে সেটা তোমার না জানলেও চলবে। হাতে ব্যথা লাগছে, হাত ছাড়। নয়তো আমি চিৎকার করে সবাইকে বলবো তুমি জোর করে আমাকে। জাস্ট অসহ্য। যাও এখান থেকে। স্বামী ইরার কথায় ইরাকে ছেড়ে দেয়। ইরা দৌড়ে পালায়। ইরা চলে যাওয়ার পর স্বামী ভাবতে থাকে ইরাকে নিয়ে। কে এই ইরা? কি পরিচয় তার? আর ফেসবুকের স্ট্যাটাসটাই বা জানল কিভাবে?
কোনো আইডি থেকে আমার ফ্রেন্ড লিস্টে আছে এই ইরা? সামি ভাবতে ভাবতে কিছু বের করতে পারে না, কারণ ইরা নামের কেউ সামির ফ্রেন্ড লিস্টে নেই। মাথা বেশি না ঘামিয়ে আদনানের কাছে যায়। 16 মাইক্রোফোনটা হাতে নিয়ে বলল, আমাদের এবারের জুটি দুজন, যারা এখন আমাদের সবার সামনে গানের সাথে নাচ পরিবেশনা করবে। তারা হল আমাদের আদনান কবির আর চিত্রশিল্পী ঈশানা নওরিন। সামির মুখে নামগুলো শুনে নওরিন বড় করে কাশি দেয়। নওরিনের এই অবস্থা দেখে আদনান মুচকি হাসে। মেঘ নওরিনকে ইশারা দিতেই নওরিন এগিয়ে যায় স্টেজে। সব আলো নিভে যায়। কিছু রঙিন বাতির মিটিমিটি আলোতে নওরিন নিজের ডান হাতটা উপরে রেখে বাহাতটা ডান পায়ের কাছে নিয়ে পা মুড়িয়ে ফ্লোরে বসে। আদনান এক হাঁটু নিচে ফেলে অন্য হাঁটু অল্প ফ্লোরে চেপে নিজের দুহাত দিয়ে নওরিনের দুহাত আলতো স্পর্শে ছুঁয়ে ধরে। মিউজিক অন হওয়ার সাথে সাথে ডান্স শুরু করে দুজনে। কেন রে তোর মাঝে ডুবে থাকি সারাক্ষণ? কে আমার তুই শুধু জানে আমার এমন মন প্রিয়া, তোর স্বপ্নে বিভোর, কাটে না ঘোর, লাগে এত আপন। একে অপরের মাঝে মিশে গানের তালে তালে নাচতে ব্যস্ত। নাচের এক এক ভঙ্গিতে আদনান আর নওরিন একে অপরের অনেক কাছাকাছি আসছে। আদনান নওরিকে এক হাত দিয়ে ধরে অন্য হাত নওরিনের কোমরে রাখে। নওরিন হালকা কেঁপে উঠে, চোখ বন্ধ করে আবারও তাকায় আদনানের দিকে। আদনান দুচোখ ভরে দেখতে ব্যস্ত নওরিনকে। নওরিন মাথা নিচের দিকে নামিয়ে নিজের সম্পূর্ণ ভর ছেড়ে দেয় আদনানের হাতের উপর। আদনান আরেকটু ঝুঁকে পড়ে নওরিনের দিকে। কিছুক্ষণ এভাবে থেকে নওরিনকে ঘুরিয়ে কোলে তুলে নেয় আদনান। নওরিন ভয়ে চোখ বন্ধ করে নেয়। আদনান নওরিনকে দাঁড় করিয়ে নওরিনের পিঠে হাত রেখে এক পা তুলে নওরিনের মাথা আবার নিচের দিকে নামিয়ে রাখে। এইভাবে বিভিন্ন এঙ্গেলে নাচতে থাকে এই জুটি। সাথে মিউজিকের তালে তালে গান তো আছেই। ঘুম দেশে তুই, জাগরণে তুই, তুই বেঁচে থাকার কারণ, যদি না দেখি তোর এই আঁকি, যেন আসেরে মরণ, মন প্রিয়া, তোর স্বপ্নে বিভোর, কাটে না ঘোর, লাগে এত আপন। এ কথা বলার, একাকী চলার পথ হবে কি আর শেষ? হয়েছি উজাড়, আজই বারে বার, সবখানে তোর আবেশ, মন প্রিয়া, তোর স্বপ্নে বিভোর, কাটে না ঘোর, লাগে এত আপন। আদনান ধীরে ধীরে ফ্লোরে বসে পড়ে। নওরিন আদনানের কোলের উপর বসে আদনানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রাখে। আদনান নিজের দুহাত নওরিনের দুহাতে চেপে ধরে, নওরিনের কোমর চেপে ধরে। দুজনে ঠোঁট নেড়ে গান গাইতে গাইতে গান শেষ করতে থাকে। কেন রে তোর মাঝে ডুবে থাকি সারাক্ষণ? কে আমার তুই শুধু জানে আমার এমন মন প্রিয়া, তোর স্বপ্নে বিভোর, কাটে না ঘোর, লাগে এত আপন। মিউজিক শেষ অথচ নওরিন আর আদনান এখনো একইভাবে বসে আছে। মেঘ ঠোঁট দিয়ে শীষ বাজাতেই নওরিন কেঁপে উঠে। তাড়াতাড়ি আদনানের হাত ছাড়িয়ে উঠে দাঁড়ায়। উড়োনাটা ঠিক করেই দৌড়ে চলে আসে স্টেজ থেকে। আদনান মেঘের দিকে তাকিয়ে হাসতেই মেঘও হেসে উঠে। মেঘ হাত দিয়ে বুঝায়, খুব মানিয়েছে। আদনান আবারও মুচকি হেসে স্টেজ থেকে নেমে আসে। 17 কিছু সময় ব্রেকের পর আদনান আর সামি দুজনেই আবার মাইক্রোফোন হাতে নিয়ে নেক্সট জুটির নাম ঘোষণা করতে থাকে। এবারের জুটি তারাই যাদের জন্য আজকের এই আয়োজন, যাদেরকে নতুন জীবনের জন্য এগিয়ে দিতে আজকের এই সন্ধ্যা।
সেই দুজন ভাগ্যবান আর কেউ না আমাদের মেঘ অফসস সরি রাত্রি আর শ্রাবণ। এই দুজন কাপলের জন্য হাততালি হয়ে যাক। অ্যানাউন্সমেন্টের পর সবাই হাততালি দিতে থাকে। মেঘ রাগী চোখে স্বামীর দিকে তাকায় আবার শ্রাবণের দিকে তাকায়। স্বামী কানে হাত দিয়ে বলে, সরি মিস্টেক হয়ে গেছে, মুখ ফসকে বেরিয়ে গেছে, ইচ্ছে করে করিনি। মেঘ শুধু রাগ দেখায় আর মনেমনে ভাবে শ্রাবণ কিছু শুনল কি না। অন্যদিকে শ্রাবণ একবারে অন্যমনস্ক। স্বামীর কথা শ্রাবণের কানেই যায়নি। শ্রাবণ মেঘের দিকে তাকিয়ে চোখ নাড়া দিয়ে বলল, কি দেখছ? কিছু শুনতে পাওনি? কি শুনব? বাঁচা গেছে। মিনমিন করে, আমাদের দুজনকে ডান্স করতে হবে। ওহ, কিন্তু আমি তো ডান্স জানি না। আমি আছি তো, সব শিখিয়ে নিব। রাত্রি থাকতে শ্রাবণ ডান্স পারবে না এটা হয় না। এসো। মেঘ নিজের হাত বাড়িয়ে দেয় শ্রাবণের দিকে। শ্রাবণ মনেমনে কি সব চিন্তা করে মেঘের হাতে নিজের হাত রাখে। মেঘ শ্রাবণের হাত ধরে এগিয়ে যায় স্টেজের দিকে। চারিদিক সম্পূর্ণ অন্ধকার। কয়েকটা লাল, নীল, সবুজ বাতির আলো নিবু নিবু জলে আবছা আলোর একটা প্রকৃতির সৃষ্টি করেছে। যে আবছা আলোতে শুধু দুজনকেই দেখা যাচ্ছে। মিউজিক শুরু, সাথে ডান্সও শুরু। মে দুনিয়া ভুলা দুঙ্গা, তেরি চাহাত মে হ দুশ্মন জামানা, মুझे না ভুলানা। মে খুদ কো মিটা দুঙ্গা, তেরি চাহাত মে। मैं दुनिया भुला दूंगी, तेरी चाहत में। तेरा साथ जुटा, ये वादा जो टूटा। मैं खुद को मिटा दूंगी, तेरी चाहत में। দুজনেই একেবারে হারিয়ে যাচ্ছে গানের মাঝে। শ্রাবণ গানের ঘোরেই মেঘকে বারবার স্পর্শ করছে। শ্রাবণের আলতো হাতের স্পর্শ মেঘকে প্রতিবারই কাঁপাচ্ছে। মেঘের গালে হাত রাখতেই মেঘ ঘোরের মাঝে চলে যায়। শ্রাবণ মেঘকে হাতের উপর ভর করিয়ে উপরে তোলে। মেঘ সাথে সাথেই শ্রাবণের সাথে নিজেকে মিশিয়ে নেয়। নীরব গানের সাথে তাল মিলিয়ে খুব সুন্দরভাবে নেচে যাচ্ছে একটি সুন্দর জুটি। যদিও শ্রাবণ নাচতে জানে না, তারপরেও মেঘের সাথে তাল মিলিয়ে মোটামুটি নাচের একটা আইডিয়া বুঝতে পেরেছে শ্রাবণ। তাই সেই অনুযায়ী নাচের তাল ঠিক রাখার চেষ্টা করছে দুজনে। মেরি সাসে, তেরি খুশবু, মেরি দিল মে, তেরি দারকান। मेरी महफिल तेरी बाती। मेरी आंखें तेरा दारपान। बीन तेरे कुछ भी नहीं में, बीन तेरे कुछ भी नहीं में। मैं सब कुछ लुटा दूंगा, तेरी चाहत में। हो दुश्मन जमाना, मुझे न भुलाना। मैं खुद को मिटा दूंगा, तेरी चाहत में। গানটা যেমন দুজনের মনে নাড়া দিচ্ছে, ঠিক এই গানের নাচটা সবার মনে গিয়ে নাড়া দিচ্ছে। সবাই মিউজিকের তালে তালে হাততালি দিয়েই চলেছে, আর সেই হাততালির জোর শ্রাবণ আর মেঘের নাচের গতি আরও বাড়িয়ে দিল। দুজনে স্টেজটা মাতিয়ে তুলছে। सीने में लग जा तू, मैं हूँ तेरा दीवाना। मुझे तुझसे मिलने से रुकेगा क्या ये जमाना। छूरूंगा ना साथ तेरा, छूरूंगा ना साथ तेरा। मैं हर गम उठा लूंगी, तेरी चाहत में। तेरा साथ जुटा, ये वादा जो टूटा। मैं खुद को मिटा दूंगी, तेरी चाहत में। मैं दुनिया भुला दूंगी, तेरी चाहत में। ডান্স শেষ হওয়ার আগ মুহূর্তেই দুজন দুজনকে টাইট করে জড়িয়ে ধরে। এমনভাবে জড়িয়ে ধরে যেন এরা আগে থেকেই একে অপরকে খুব বুঝে।
অথচ আজকেই প্রথম দুজনের এত কাছে আসা। মেঘ বুঝতেই পারল না সে শ্রাবণের বুকের সাথে মিশে আছে। শ্রাবণ তো মেঘকে আনিকা ভেবেই এতক্ষণ কল্পনার মাঝে ডুবেছিল। 18 সবাই খুব জোরে করতালি বাজায়। শ্রাবণের হাত হুট করেই মেঘের পিঠ থেকে সরে আসে। মেঘ নিজেকে হালকা দূরে সরিয়ে নেয়, মাথা নিচু করে কিচ্ছুক্ষণ দাঁড়িয়ে থাকে। শ্রাবণ চারিদিকে একবার তাকিয়ে মেঘের দিকে তাকায়। অস্পষ্ট স্বরে মেঘকে বলল, রাত্রি সরি, আমি আনিকা ভেবে তোমাকে। মেঘ শ্রাবণের মুখে আনিকার নাম শুনে অবাক হয়ে একবার তাকায়। শ্রাবণের চোখের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। না, এই চোখের মেঘের জন্য কোনো অনুভূতি নেই, তাই শ্রাবণ অনায়াসেই আনিকার কথা বলে দিল। মেঘ শ্রাবণের কথায় কোনো জবাব দিল না। এক পা দুপা করে পিছাতে পিছাতে পালিয়ে আসে শ্রাবণের থেকে। দৌড়াতে থাকে সিঁড়ি দিয়ে। দৌড়াতে দৌড়াতে একটা সময় রুমে গিয়ে থমকে দাঁড়ায় মেঘ। চিৎকার করে কেঁদে উঠে মেঘের ভেতর। যতক্ষণ শ্রাবণের কাছে ছিল ততক্ষণ শুধু মনে হয়েছিল এতদিনে মেঘের স্বপ্নের রাজকুমার মেঘের জীবনে সত্যি সত্যি এলো। কিন্তু শ্রাবণ যখন আনিকার কথা তুলল, মুহূর্তেই মেঘের মনে ভয় ঢুকে যায় শ্রাবণকে হারানোর। মনে অনেক প্রশ্ন জাগে মেঘের। কিভাবে আনিকার অস্তিত্ব মুছাবে মেঘ? মেঘ তো চেয়েছিল ভালোবেসে শ্রাবণের মন থেকে চিরদিনের জন্য আনিকার নাম মুছে দিবে। কিন্তু আজ মনে হচ্ছে মেঘের ভালোবাসার সব শক্তি শেষ হয়ে যাবে। শ্রাবণ যত ভালোবাসে আনিকাকে, তার তুলনার মেঘের ভালোবাসা হয়তো খুব তুচ্ছ, তাই এত চেষ্টা করেও মেঘ বারবার ব্যর্থ হচ্ছে। মেঘ চোখের জল মুছে নিজেকে শক্ত করে। আয়নার দিকে তাকাতেই অপর পাশে হুবহু মেঘের মতো দেখতে একজন মেয়ে এসে খিলখিলিয়ে হাসতে থাকে। মেঘ মেয়েটার পরনের সাদা ড্রেস দেখে ভয় পেয়ে যায়। নিজের দিকে তাকিয়ে দেখে পরনে কালো লেহেঙ্গা। তাহলে এই সাদা ড্রেস পরা মেয়েটাই বা কে? দেখতে একদম মেঘের মতো। মেঘ ড্রেসিং টেবিলে রাখা ফুলদানিটা ছুঁড়ে মারতে যায় আয়নার মাঝে, অমনি আবার মেয়েটা হেসে ওঠে। ওপাশের মেয়েটার হাসি দেখে মেঘ রাগে কটমট করতে করতে ওই মেয়েটাকে বলল, কে তুমি? এখানে কি চাই তোমার? তুমি এত জঘন্য কেন? অন্যের কষ্ট দেখে এত খুশি হও কেন তুমি? আমায় তুমি চিনবে না মেঘ, আমি তোমার বিবেক। আমার বিবেক। কি চাই তোমার আমার কাছে? আরে বোকা, তুমি এত অধৈর্য কেন বলতে পারো? আমি মোটেও অধৈর্য নই। তাই নাকি? তাহলে এত কষ্ট পাচ্ছ কেন? কষ্ট পাবো না কেন? তোমার হবু বর যদি তোমার সামনে অন্য কোনো মেয়েকে নিয়ে ঢলাঢলির কথা চিন্তা করে তাহলে তোমার কষ্ট লাগবে না? একদমই লাগবে না। লাগবে কিভাবে? তোমার তো প্রাণী নেই। তুমি তো কষ্ট অনুভব করার ক্ষমতা রাখো না। কে বলছে রাখি না? যদি না রাখতাম তাহলে আজ তোমার সামনে আসতাম না তোমাকে সাহস দেওয়ার জন্য। মানে? আরে বুদ্ধু শোন, আজ যদি তুমি একটা ছেলেকে ভালোবাসতে, সে ছেলে যদি তোমায় ছেড়ে অন্য কারো হাত ধরে চলে যায় তাহলে কি তুমি কষ্ট পাবে না? অবশ্যই কষ্ট পাব। তার কথা কি তোমার মনে পড়বে না? তার সাথে কাটানো মুহূর্তগুলো কি তোমার মনের কোণে নাড়া দিবে না? বারবার কি বলবে না, দেখো আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে? খুব কষ্টে আছি আমি তোমায় ছাড়া। তার মানে শ্রাবণ এখনো আনিকাকেই ভালোবাসে? হুম। শ্রাবণের ভালোবাসা গভীর হলেও সেই ভালোবাসায় জোর খুব কম ছিল, তাই আনিকা শ্রাবণকে ছেড়ে চলে যেতে পেরেছে।
আজ যদি শ্রাবণের ভালোবাসার জোর থাকত তাহলে আনিকা এইভাবে অবেলায় হারিয়ে যেত না। তুমি তো খুব ভাগ্যবান মেয়ে যে নিজের স্বপ্নের রাজকুমারকে আপন করে পেতে চলেছ। এত কিছুর পরেও তোমার এত কষ্ট কেন থাকবে? শ্রাবণ যে আনিকাকে ভালোবাসে, তাতে কি হয়েছে? আনিকা শ্রাবণের অতীত, আর তুমি বর্তমান। শ্রাবণ যদি বুদ্ধিমান হয়ে থাকে তাহলে শ্রাবণ একদিন বুঝবে অতীত নয়, বর্তমানকে নিয়ে বেঁচে থেকে ভবিষ্যতের সন্ধানে ছুটে যাওয়াই আসল বুদ্ধিমানের কাজ। যে বুঝে সে কখনোই অতীত নিয়ে পড়ে থাকবে না। শ্রাবণের মন থেকে আনিকাকে সরাবো কিভাবে? ভালোবাসার ছোঁয়া আর ভরসার হাত দিয়ে। যে ভরসা পেলে শ্রাবণ নিজের মনে শক্তি পাবে সুন্দর করে আগামীর স্বপ্ন দেখার। আর সেই শক্তিই শ্রাবণের মন থেকে একদিন আনিকাকে মুছে দিয়ে সেখানে নতুন এক ভালোবাসার সূচনা করবে তোমাকে নিয়ে। আমি পারবো তো? চেষ্টা করে দেখো, সুযোগ কিন্তু একবারই আসে। মেঘ মেয়েটির কথায় উপর থেকে নিচ অবধি মাথা নাড়ায়। চোখ তুলে তাকিয়ে দেখে আয়না ঝকঝকে পরিষ্কার। কারো কোনো চিহ্ন নেই আয়নার মাঝে। মেঘ চারিদিকে তাকায় কিন্তু কাউকেই দেখতে পায় না। আয়নাটা আলতো করে ছুঁয়ে দেয় তবুও কারো অস্তিত্ব টের পায় না মেঘ। হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস নেয় মেঘ। চোখের পানি মুছে রুম থেকে বেরিয়ে আসতে গেলেই ইরা দৌড়ে ঢুকে মেঘের রুমে। মেঘের সামনে এসে হাঁপাতে হাঁপাতে হাঁটুর উপর হাত চেপে জুড়ে জুড়ে নিঃশ্বাস নিতে থাকে ইরা। ইরার এমন অবস্থা দেখে মেঘ খানিকটা ভয় পেয়ে যায়। ইরার কাঁধে হাত রাখতেই ইরা মাথা তুলে তাকায়। তারপর মেঘকে বলল, কখন থেকে সবাই তোকে খুঁজছে, আর তুই এখানে? উফ মেঘ, তুই এত টেনশন দিস কেন সবাইকে? কোথায় টেনশন দিলাম? তুই এখানে কি করছিস? আমার উড়োনাটা ঠিক করতে এসেছিলাম। চল নিচে আয়। কেন? সবাই অপেক্ষা করছে তোর জন্য। তুই না গেলে শুরু করতে পারছি না। কিন্তু শ্রাবণ ভাইয়া ওখানেই আছে, তোর জন্য অপেক্ষা করছে। ইরা এক প্রকার টানতে টানতে মেঘকে নিয়ে নিচে নামতে থাকে। মেঘ এক হাতে লেহেঙ্গাটা সামলে নিয়ে ইরার সাথে নিচে নামছে। নিচে নামতেই মেঘ অবাক হয়। সবাই একসাথে দাঁড়িয়ে আছে মেঘের জন্য। কিন্তু কেন সবাই অপেক্ষা করছে সেটাই মেঘ জানে না। সামি, আদনান, নওরিন, শ্রাবণ আরও আত্মীয় স্বজনেরা। মেঘকে শ্রাবণের পাশে দাঁড় করিয়ে ইরা সামির ডানহাতের একেবারে কাছাকাছি গিয়ে দাঁড়ায়। ইরা সামির কাছে যেতেই সামি বাদিকে একটু সরে যায়। সামি এক হাত সরলে ইরা সামির দিকে এক হাত সরে। সামিকে ফলো করে করে সব করছে ইরা। সরতে সরতে সামি গিয়ে শ্রাবণের সাথে ধাক্কা খায়। আর শ্রাবণ ধাক্কা সামলাতে না পেরে সোজা মেঘের দিকে হেলে পড়ে। মেঘ শ্রাবণের বুকে হাত দিয়ে শ্রাবণকে পড়ে যাওয়ার হাত থেকে কন্ট্রোল করে নেয়। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ ধরে। সামি মেঘকে এইভাবে দেখে একটু কষ্ট পেলেও মেঘের মুখের হাসি দেখে নিজের কষ্ট আড়াল করে নেয়। ইরা সামির দিকে তাকিয়ে দেখে সামি অন্যমনস্ক হয়ে মেঘকে দেখছে। ইরা সামির ডানহাতের কবজিতে জুড়ে একটা চিমটি কাটে। সামি চিৎকার দিতে গিয়েও লোকলজ্জার ভয় থেমে যায়। ইরার দিকে তাকিয়ে দেখে ইরা খিলখিল করে হাসছে। ইরার সেই হাসির সুর সামির বুকের চিনচিন ব্যথা বাড়িয়ে দেয়। সামি বুকে হাত দিয়ে অনুভব করার চেষ্টা করে আসলেই কার জন্য সামির বুকের বাপাশের জায়গাটা। চলবে।